নমস্কার। ওম স্থাবরং জঙ্গমং ব্যক্তং येन কৃষ্ণং চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্বস্তিজ্ঞায় প্রশান্তায় वेदांत प्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये। স্বামী অভেদানন্দ মহারাজ এখন আমেরিকার নিউ ইয়র্কে আছেন, কিন্তু নিউ ইয়র্কের ভাষণের তার যে ঋতু, যে সিজন থাকে, সেই সিজন শেষ হয়ে গেল। সেই জন্যে অভেদানন্দ মহারাজ ভাবলেন এবারে তিনি কোথায় যাবেন, কেন নিউ ইয়র্কে তো আর তার থাকা হবে না। নিউ ইয়র্কে থাকতে গেলে যে বাড়ি ভাড়া করতে হবে, সেই ভাড়ার টাকা আসবে কোত্থেকে, এইরকম অনেক চিন্তা করে তিনি ভাবলেন নিউ ইয়র্ক এবার ছেড়ে অন্য কোথাও যাবেন। কিন্তু নিউ ইয়র্কে যতদিন উনি ছিলেন 7 মাসের মতো, সেই সময় নিউ ইয়র্কের যে বাড়ি ভাড়া করেছিলেন টেম্পোরারি, সেই বাড়ি যা তিনি বক্তৃতাটা দিয়ে যা তার আসতো, সে হিসাব কষে দেখা গেছিল আয় ব্যয় করেও $60 উদ্বৃত্ত আছে। সেই $60 তিনি অবশ্য আর ফেরত পাননি। অবশেষে 6 তারিখ মে 1898 খ্রিস্টাব্দে তিনি নিউ ইয়র্ক সেই সিজনের মতো ত্যাগ করলেন। এই অর্থে তিনি আবার নিউ ইয়র্কে আসতেন, কেউ যদি তাকে আমন্ত্রণ করে নিয়ে আসতো, তিনি সেখানে থাকতেন, থেকে সেখান থেকে আবার বক্তৃতা দিতেন। এইভাবে পাকাপাকিভাবে আর নিউ ইয়র্কে তার বাস করা সেই সিজনের মতো শেষ হয়ে গেছিল। উনি নিউ ইয়র্ক ত্যাগ করে বোস্টনে যাবার জন্যে প্রস্তুত হলেন। কেন? বোস্টনে তার নিউ ইয়র্কে মিস্টার ডক্টর জেন্সের সঙ্গে দেখা হয়েছিল। জেন্স ছিলেন ব্রুকলিন এথিক্যাল সোসাইটির সম্পাদক ছিলেন। আবার তিনি কেমব্রিজ যে কনফারেন্স হতো সেইখানে বক্তৃতার জন্য অভেদানন্দ মহারাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই জন্যে তিনি বোস্টনে যাবার ঠিক করেছিলেন। কিন্তু বোস্টনে যাবার আগে তিনি ওয়াশিংটনে তিনি গেলেন। ওয়াশিংটনে তার অনেক পরিচিত লোক আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে। সেখানে তিনি কদিন গেলেন, কেন দীর্ঘ 7 মাস উনি প্রচণ্ড পরিশ্রম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পুরাণ, সমস্ত বিষয়, এই ইন্ডোলজিক্যাল যে ব্যাপারটা, সেই ইন্ডোলজির ওপরে বিভিন্ন জায়গায় ভাষণ দিয়েছেন। এখন তার মোটামুটি ছুটি, তিনি এদিক ওদিকে একটু বেড়াতে যেতেন, পড়া করতেন। আর ওয়াশিংটনে যারা তাকে আমন্ত্রণ করত কিংবা ছোট ছোট সভা সমিতিতে তিনি ভাষণ দিতেন এই ইন্ডোলজিক্যাল ব্যাপারে, ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি ইত্যাদির ব্যাপারে ছোট ছোট তিনি ভাষণ দিতেন এবং পরস্পরের সহিত আলোচনা করতেন। এইভাবে আস্তে আস্তে মহারাজের যে পরিচিত গণ্ডি আস্তে 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 বড় হতে লাগলো। ঠাকুরেরই ইচ্ছেতে, ঠাকুর দেখেছেন না, তার অনেক সাদা সাদা
ভক্ত হবে, সেই দেখেছিলেন। এটা তারই ফলশ্রুতি বলতে পারি আমরা। সেই জন্যে তিনি এইভাবে ওয়াশিংটনে এলেন। ওয়াশিংটনে এসে জর্জ ওয়াশিংটনের যেটা সমাধি তিনি দর্শন করলেন, জর্জ ওয়াশিংটনের যেটা বাসভবন ভার্নন পর্বতে, সেটা গিয়েও তিনি দেখে এলেন। ওয়াশিংটনের নিকটেই ছিল ডক্টর এলমার গেটসের বাড়ি। তিনি তার পূর্ব পরিচিত ছিলেন। এই এলমার গেটসের ওয়াশিংটনের কাছাকাছি চেভিচেস বলে একটা জায়গা ছিল, সেইখানে তিনি গেলেন। কেন? তিনি অনেক দিন আগে মিস্টার গেটস ওনাকে আমন্ত্রণ করেছিলেন, সেই আমন্ত্রণ রক্ষা করার জন্যে তার বাড়িতে গেলেন। ডক্টর গেটস তাকে দেখে খুব আনন্দিত হলেন, কেন বহুদিন বাদে তার সঙ্গে দেখা হলো। তা দুজনে আলাপ আলোচনা করে তিনি সেই দিন সেখানে রইলেন। পরের দিন থিওজফিক্যাল সোসাইটির একটি সম্প্রদায়ের ক্ষুদ্র বৈঠক ছিল। সে বৈঠকে তাকে যোগদানের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তিনি সেখানে বেদান্ত ও ফিলোসফি এই বিষয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। তখন আমেরিকায় এই যে থিওজফিটার প্রবল প্রতাপ ছিল। বেশিরভাগ লোক থিওজফিক্যাল সোসাইটির মেম্বার হতো। থিওজফিক্যাল সোসাইটির যেসব বক্তৃতা হতো সেই সব বক্তৃতা অনুষ্ঠানে অংশগ্রহণ করত। তিনি ভাবলেন যে বেদান্তের সঙ্গে থিওজফির কি সম্পর্ক, এইটা যদি আমি না বলি তাহলে থিওজফিক্যাল সোসাইটির যে অংশের লোক ছিল তারা বেদান্ত সম্বন্ধে কিছুই জানবে না, এবং তারা এই বেদান্তের যে ভাষণ হয়, লেকচার, সেই লেকচারে অংশগ্রহণও করবে না। সেই জন্যে উনি ঠিক করলেন যে এইভাবে থিওজফিক্যাল সোসাইটির যেসব বক্তৃতায় তাকে আমন্ত্রণ করবে সেইখানে তিনি আমন্ত্রণ গ্রহণ করবেন এবং যাবেন। তিনি যেতেনও। সেই রকমভাবে সেই সময়কার বিখ্যাত থিওজফিস্ট নেতা মিস্টার কাওয়াসের সঙ্গে তার দেখা হলো। মিস্টার কাওয়াস তাকে একদিন তার বাড়িতে আমন্ত্রণ করলেন। তার সঙ্গে সেই জায়গাটাতেই কথা বলে খুব তার ভালো লেগে গেছিল। মহারাজের সঙ্গে এই বেদান্ত ফিলোসফির ওপর আলোচনা তার অত্যন্ত ভালো লেগেছিল। সেই জন্যে তিনি তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন। এই মিস্টার কাওয়াসের বাড়িতে তিনি মিসেস ব্লাভাটস্কি, যিনি ছিলেন থিওজফিক্যাল যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাত্রী তিনি ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আসতেন, তিনি যদি ওয়াশিংটন আসতেন তো ওনার বাড়িতে থাকতেন। ওনার বাড়িতে বসেই সেই বিখ্যাত বই আইসিস আনভেইলড বইটা তিনি রচনা করেছিলেন। তিনি কিন্তু বলতেন মিসেস ব্লাভাটস্কি যে আমি এইসব যা কথা বইটার মধ্যে লিখেছি সেই সমস্ত আমার দিব্য জ্ঞান থেকে আমি লিখেছি। আমি কোনো বই পড়ে বা অন্যান্য কোনো গ্রন্থ থেকে লিখিনি। এইভাবে তিনি লোককে বলতেন। মিস্টার কাওয়াস পরে তার লেখা বইটা আইসিস আনভেইলডটা পড়েছিলেন। পড়ে তিনি যেসব আকর গ্রন্থ থেকে ওইসব নিয়েছেন, সেই আকর গ্রন্থটা নাড়াচাড়া করে দেখেছিলেন। তিনি যা যা বলেছেন আকর গ্রন্থ থেকে তার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল নাই।
তিনি দেখলেন যে তার দিব্যজ্ঞানে বলে যে কথাটা তিনি প্রচার করতেন সেটা সম্পূর্ণ ভ্রান্ত, এবং তিনি যে ওই বইটিতে অত কিছু লিখেছিলেন সব কিছুই মিথ্যা। অভেদানন্দ মহারাজ যখন তার বাড়ি এসেছিলেন, মিস্টার কাওয়াসের বাড়িতে অভেদানন্দ মহারাজ এই কথা তাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনিও ওই কথাই উত্তরই দিয়েছিলেন যে উনি যা বলেছেন মিসেস ব্লাভাটাস্কি, তিনি ভ্রান্ত কথা সব কিছু বলে গেছেন। তিনি যত না তার পড়ালেখার জ্ঞান ছিল তার থেকে তার বুদ্ধি ছিল অনেক বেশি। তিনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি নিজের ভ্রান্ত ধারণাটা তার দিব্যজ্ঞানে ওইগুলো উঠে আসে, এটা তিনি প্রচার করেছিলেন। যাই হোক, মিস্টার কাওয়াসের কাছে সেই সব ধরা পড়ে গেছিল। এইভাবে অভেদানন্দ মহারাজের কাছে তিনি বলেছিলেন যে তার সব কিছুই আজগুবি। 16ই মে 1898 খ্রিস্টাব্দে তিনি আলাস্কার গভর্নর মিস্টার ব্রাডির সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন। আলাস্কা প্রদেশটা হচ্ছে উত্তর মেরুর খুব কাছে, ওই জন্যে আলাস্কা প্রচণ্ড ঠান্ডা। প্রায় 12 মাসই এখানে অত্যন্ত ঠান্ডা থাকে, আর শীতের সময় চারিদিক বরফাবৃত হয়ে যায়। এই আলাস্কার যারা অধিবাসী তারা হচ্ছে বেশিরভাগ মঙ্গোলিয়ান। তারা ওই বেরিং প্রণালী পেরিয়ে আলাস্কায় এসেছিলেন। তা আলাস্কার বিখ্যাত হচ্ছে এদের অনেক স্বর্ণ খনি আছে। আর লোকে জনশ্রুতি যে আলাস্কার মাটিতে নাকি সোনার টুকরো পাওয়া যায়, মানে ছোট ছোট স্বর্ণ কুচি কুচির পাওয়া যায়। সেই জন্যে আমেরিকার সান ফ্রান্সিসকো প্রদেশের অনেক লোক আসতো ওই সোনার লোভে, কিন্তু বেশিরভাগ লোক ওই অত্যন্ত ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যেত। আর যারা বা সহ্য করতে পারত তারা ওই সোনার কুচি তো পেতই না, আর সর্বশান্ত হয়ে আবার ফিরে চলে আসতো। এই রকম তাদের কপালে মানে দুর্ভাগ্য নেমে আসতো। যখন মহারাজ আলাস্কায় গেছিলেন তখন আলাস্কায় মিস্টার হুইলের সঙ্গে দেখা হয়েছিল। এই মিস্টার হুইল মাটির নিচে সুড়ঙ্গ করে ট্রাম চালানোর পরিকল্পনা করেছিলেন এবং তিনি সেই ট্রাম চালিয়েছিলেন। মহারাজকে দেখিয়েছিলেন যে কিভাবে ট্রাম চলে, তার কি সুবিধা, এবং তার ধারণা ছিল সেই ট্রাম কার সারা আমেরিকায় যেন চালু হয়ে যায়, হলে সকলের সুবিধে যাতায়াতের। তিনি এই রকম মতবাদ পোষণ করতেন এবং অভেদানন্দ মহারাজকে দেখিয়েছিলেন তার ল্যাবরেটরি ঘুরে। এইবারে অভেদানন্দ মহারাজের আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল তখন ম্যাকেনলি, একবার ওই প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার খুব ইচ্ছা হয়েছিল। তিনি ওয়াশিংটনে যেখানে আলোচনা করতেন সেখানে ওই ওয়াশিংটনের যে আইনসভা ছিল সেই আইনসভার একজন মেম্বার আসতেন, তার নাম ছিল মিস্টার অর্গিন। এই অর্গিন অভেদানন্দ মহারাজের এই ইচ্ছাটা জানতে পেরেছিলেন। অর্গিন ওই জন্যে মিস্টার ম্যাকেনলির সঙ্গে অভেদানন্দের সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই দিনটা হচ্ছে 19শে মে 1898 খ্রিস্টাব্দ।
সেই দিন তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি প্রথম ভারতীয় যে কিনা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি যখন গেলেন সেই সময় দেখলেন প্রেসিডেন্ট তখন যে যুদ্ধের, কিউবায় যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের ব্যাপারে সলা পরামর্শ করছেন। তিনি ঠিক সময় এসেছিলেন, এসে ওনাকে যথাযোগ্য অভ্যর্থনা দিয়ে আমেরিকায় যে বেদান্ত প্রচার হচ্ছে সেই বেদান্ত প্রচারের তার যে পূর্ণ সহমত আছে জানিয়েছিলেন। আর ভারতে যে ব্রিটিশ শাসন চলছে তারও প্রতি তিনি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছিলেন। তারপর অভেদানন্দ মহারাজের সাথে খানিক কথাবার্তার পর ওনারা আবার প্রেসিডেন্টের প্রাসাদ থেকে চলে এসেছিলেন। এইভাবে ওয়াশিংটনে তার দিন ভালোভাবেই কাটছিল। কিন্তু এইবার তিনি মাঝে ওয়াশিংটন ত্যাগ করার আগে তিনি আবার একবার চেভি চেজে ডক্টর গেটসের সঙ্গে দেখা করেছিলেন। এইবারে তার বোস্টন যাওয়ার কথা। কেন? বোস্টনে ডক্টর লিউস জেন্স তাকে তো আমন্ত্রণ করেছিলেন সেই বক্তৃতা দেবার জন্যে। তিনি এইবারে বোস্টন চলে যাবেন। কেন? কেমব্রিজে যে বক্তৃতা দেবার, কেমব্রিজ কনফারেন্সে যে বক্তৃতা দেবার সময়, সেই সময় চলে এসছে। উনি এইবার বোস্টন যাওয়ার তোড়জোড় করতে লাগলেন। বোস্টন স্টেশনে ডক্টর জেন্স দাঁড়িয়েছিলেন। তিনি অভেদানন্দকে রিসিভ করলেন, স্টেশন থেকে রিসিভ করে তিনি নিয়ে গেলেন। তিনি তখন ডক্টর জেন্সের অতিথি হিসেবে অলিবুলের বাড়িতে বাস করেছিলেন। অলিবুল তখন ভারতে স্বামীজির সঙ্গে তিনি ভারতে চলে এসেছিলেন। তিনি তখনও ফেরেননি, তিনি ওইখানে বাস করেছিলেন। সেদিন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার অত্যন্ত নামি দামি ইউনিভার্সিটি। সেদিন ছিল গরমের ছুটির আগের দিন। সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিয়ম ছিল ঠিক গরমের ছুটির আগের দিন সারা বছরে যা পড়া হয় সেই নিয়ে আলোচনা করবেন, এবং সেই আলোচনায় যারা ওখানকার ছাত্র নয়, বহিরাগত, তাদেরও ওরা আসতে অনুমতি দিত। সেই আলোচনায় অভেদানন্দ মহারাজ গেছিলেন, যে কীভাবে কী পড়ানো হয় উনি জানবেন, শুনবেন। ওনার তো এই আগ্রহ প্রচণ্ড ছিল, বরাবরই ছিল, শিশুকাল থেকে ছিল। সেই জন্যে তিনি গেছিলেন। সেদিন প্রথমেই আদর্শবাদী দার্শনিক প্রফেসর রয়েসের সঙ্গে দেখা হয়েছিল। তিনি প্রথম তার বক্তৃতা দিয়েছিলেন। তিনি বক্তৃতা শুনলেন। বক্তৃতার পরে প্রফেসর রয়েস অভেদানন্দ মহারাজের সঙ্গে কথা বললেন। কথা বলে খুব ভালো লেগেছিল। তিনিও তাকে তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন। তিনিও আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তারপরে বক্তৃতা দিয়েছিলেন বিখ্যাত মনস্তত্ত্ববিদ ও প্র্যাগমাটিস্ট দার্শনিক অধ্যাপক উইলিয়াম জোন্স। আগে যে বলেছিলাম নাম ডক্টর লিউয়াস জেন্স, আর এ হচ্ছে অধ্যাপক
উইলিয়াম জোন্স। এবার এর বক্তৃতা শুরু হয়েছিল। তিনি দেখেছিলেন দর্শকের মধ্যে অভেদানন্দ মহারাজ বসেছিলেন। তিনি জানতেন উনি অদ্বৈত বেদান্তবাদী ছিলেন, আর উনি ছিলেন বহুত্ববাদী। দুজনের মধ্যে প্রচুর অমিল ছিল। তা তিনি বক্তৃতা শুরু করেই তার যুক্তি দিয়ে অদ্বৈতের যে বেদান্তের যে অদ্বৈত ভাব, সেই ভাব খণ্ডন করতে লাগলেন। অভেদানন্দ মহারাজ দর্শকের আসনে বসে ডায়েরিতে তিনি কি যুক্তি দিচ্ছেন, কিভাবে খণ্ডন করছেন, তিনি ছোট করে সব লিখে নিয়েছিলেন। এইভাবে তিনি লিখে নিয়েছিলেন। এরপরে অধ্যাপক জেমস অভেদানন্দ মহারাজের সঙ্গে করমর্দন করে তিনি তার বাড়িতেও একদিন আমন্ত্রণ করেছিলেন। এইভাবে অভেদানন্দ মহারাজের সঙ্গে যত মনীষীদের সঙ্গে, যত প্রফেসরদের সঙ্গে দেখা হতো, প্রত্যেকেই ওনাকে আমন্ত্রণ করতেন। এইভাবে ওনার পরিচয়ের গণ্ডিটা আস্তে 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 বেড়ে গিয়েছিল। তা উনিও আমন্ত্রণ স্বীকার করে নিয়েছিলেন। এরপরে অভেদানন্দ মহারাজের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যে কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে বক্তৃতা দেবার কথা ছিল। তা অধ্যাপক জেমস বললেন যে আপনি ওখানে একত্বের বিষয়ে বলুন। তা উনি বললেন, হেসে হেসে বললেন যে দেখুন, ওখানে তো আমার যে বিষয়ে বক্তৃতা দেব, সেটা বক্তৃতার বিষয় হচ্ছে স্ক্রিপচার, হোয়াট ডু দে টিচ, এইটা বিষয়। এখন আপনি যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকেন, তাহলে আমি একত্বের বিষয় বলবো আর কি। তা উনি সম্মতি দিলেন। প্রফেসর জোন্স উনি তখন বক্তৃতার বিষয় পাল্টে দিয়ে বক্তৃতার বিষয় করলেন বহুত্বে একত্ব, ইউনিটি ইজ ইন ভ্যারাইটি। তিনি বক্তৃতার বিষয় পাল্টে দিলেন। সেই কেমব্রিজ কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে বিখ্যাত বিখ্যাত লোক এসেছিল। কারা কারা ছিল? প্রফেসর উইলিয়াম জেমস এসেছিলেন, প্রফেসর ল্যান্ডম্যান এসেছিলেন, আর ডক্টর জেন্স তো এসেই ছিলেন। এরম অনেক প্রসিদ্ধ লোক আরও উপস্থিত ছিলেন। এই যে প্রফেসর ল্যান্ডম্যান, ইনি ছিলেন সংস্কৃত ভাষার অধ্যাপক ছিলেন ওই কেমব্রিজ ইউনিভার্সিটিতে। তিনিও ওখানে উপস্থিত ছিলেন। অভেদানন্দ মহারাজ ওই বক্তৃতা শুরু করেছিলেন। বক্তৃতার আলোচনার সময়, বক্তৃতা দেবার সময় তিনি তো আগে নোট করে রেখেছিলেন প্রফেসর জেন্স কিভাবে তার একত্ব খণ্ডন করেছিলেন। তিনি ঠিক একইভাবে তার যেসব যুক্তি দিয়ে তিনি খণ্ডন করেছিলেন, সেই সব যুক্তি তিনি খণ্ডন করে দিয়েছিলেন। তার বক্তৃতার পরে ডক্টর জেমস, যিনি সভাপতি ছিলেন ওই বক্তৃতার, ওই কনফারেন্সের, তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে আপনাদের ভেতর, দর্শক মণ্ডলীর ভেতরে, যে আপনাদের যদি কিছু এই বক্তৃতার বিষয়ে প্রশ্ন থাকে, আপনারা
ওই বিষয়ে প্রশ্ন করতে পারেন। এইবারে প্রফেসর জেমস দেখলেন তার সমস্ত বক্তব্য যুক্তি দিয়ে অভেদানন্দ মহারাজ খণ্ডন করে দিয়েছিলেন। তিনি তার ছাত্রদের শিখিয়ে দিয়েছিলেন, তিনি এসেছিলেন, সঙ্গে তার অনেক ছাত্র এসেছিল, তাদের শিখিয়ে দিয়েছিলেন যে তোমরা এই এই প্রশ্ন করো। তারাও ওই ওই প্রশ্ন করছেন। অভেদানন্দ মহারাজের এমনই ক্ষমতা ছিল, যখনই যেখানে যে কেউ তাকে প্রশ্ন করত, উনি প্রশ্নকর্তা দাঁড়ালেই উনি বুঝতে পারতেন যে কি প্রশ্ন করবে। যেই দাঁড়িয়ে বলছে উনি আর সময় নষ্ট করছেন না, সঙ্গে সঙ্গে তাদের উত্তর দিয়ে দিচ্ছেন। এইভাবে তার সঙ্গে যত ছাত্র ছিল প্রত্যেকের প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন। এইবার যে সভাপতি ছিল ডক্টর জেমস, সেই জেমস এবার প্রফেসর জোন্সকে বললেন, আমি প্রফেসর জোন্সকে অনুরোধ করছি তিনি যেন কিছু প্রশ্ন করেন। তা প্রফেসর জেমস বলেছিলেন, সেই জায়গা এই জায়গা নয়, অন্য জায়গায় আমি প্রশ্ন করব। কেন? ওনার একটা ভয় ছিল যে ওনার প্রশ্নের কিভাবে উত্তর দেবে, সেটা ওনার ছাত্রদের কাছে সেটা কিভাবে প্রতিফলিত হবে। সেই জন্যে উনি তো খুব সম্মানীয় ব্যক্তি ছিলেন, ওই জন্যে উনি ওই দিন আর কোনো প্রশ্ন করেন নাই। তা সভার শেষে প্রফেসর জোন্স বললেন, আপনার ইউনিটি ইন ভ্যারাইটি অত্যন্ত ভালো হয়েছে এবং আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। বলতে বাধ্য হয়েছিলেন, কেন? তার সমস্ত যুক্তি সমস্ত উনি খণ্ডন করে দিয়েছিলেন। এবারে তিনি তার বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, অভেদানন্দ মহারাজও সেই আমন্ত্রণ স্বীকার করেছিলেন। পরের দিনটা ছিল তার বাড়িতে আমন্ত্রণের দিন। তিনি সকালবেলা ডক্টর জেমসের সঙ্গে প্রথমে প্রফেসর সেলারের একটা লেকচার ছিল ম্যাটার অ্যান্ড মাইন্ড, সেই বক্তৃতাটা শুনে তিনি প্রফেসর জেমসের বাড়ি গেলেন। প্রথমে সেখানে আরও অনেক বিদ্বৎ প্রফেসররা সেখানে গিয়েছিলেন। প্রফেসর সেলার, প্রফেসর রয়েস আর ল্যান্ডম্যান, এরম অনেক প্রফেসরেরা সেদিন সেখানে হাজির ছিলেন। খাওয়া দাওয়ার পর তাদের প্রশ্ন উত্তর শুরু হলো। সেই প্রশ্ন উত্তর 3.5 ঘন্টা চলেছিল। সেই প্রশ্ন উত্তর অভেদানন্দ মহারাজকে প্রফেসর জেমস যত প্রশ্ন করেছিলেন, প্রত্যেকটা প্রশ্নের উনি যথাযথ উত্তর দিয়ে তার মনোভাব খণ্ডন করে দিয়েছিলেন। এই অভেদানন্দ মহারাজ কোনো দিন কোনো বিতর্কে পরাজিত হননি। একবার অভেদানন্দ মহারাজ তখন ভারতে বরানগর মঠ থেকে বেরিয়ে গেছেন, বলেছেন আর বরানগর মঠে ঢুকবো না। তিনি সারা ভারত পরিভ্রমণ করছেন খালি পায়ে। পরিভ্রমণ করতে করতে তিনি জুনাগড়ে এসেছেন। জুনাগড়ের তিনি লোকের মুখে শুনেছেন যে একজন বাঙালি সন্ন্যাসী এসছে,
যে কিনা ইংরেজিতে কথা বলতে পারে। তা ওনার মনে তখন চিন্তা হলো, এ নিশ্চয়ই আমাদের নরেন্দ্রনাথ। আর তিনি নামও জেনে নিয়েছিলেন, তার নাম হচ্ছে সচ্চিদানন্দ। তিনি তখন মোটামুটি সত্যিই করে নিয়েছিলেন যে এই হচ্ছে আমাদের নরেন্দ্রনাথ। তিনি তখন রাজার যে সেক্রেটারি মনসুখরাম সূর্যরাম ত্রিপাঠী, তার বাড়িতে অবস্থান করছেন। তিনি তার বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখলেন তিনি যেটা অনুমান করেছিলেন সেটাই সত্যি। স্বামীজি বসে আছেন দেখে স্বামীজি আনন্দে জড়িয়ে ধরলেন। অভেদানন্দ মহারাজ দীর্ঘদিন বাদে তার প্রাণের যে লোক, সেই বিবেকানন্দ, তাকে দেখতে পেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তারপরে স্বামীজি বললেন, সেই সূর্যরাম ত্রিপাঠীকে বললেন যে ইনি হচ্ছেন আমার গুরু ভাতা স্বামী অভেদানন্দ, ইনি হচ্ছেন বেদান্তে অত্যন্ত পণ্ডিত। আপনি আমার সঙ্গে অদ্বৈত বেদান্তের যেসব প্রশ্ন করছিলেন, কূট প্রশ্ন, আপনি এনাকে করুন। অভেদানন্দ মহারাজ ভাবছেন যে কি এতদিন বাদে তার সঙ্গে দেখা হলো, তিনি গুরু ভাইদের কথা জিজ্ঞাসা করবেন, তারপর বরানগর মঠের কথা জিজ্ঞাসা করবেন, তা না আসতেই আমাকে এই বিচার সভায় বসিয়ে দেওয়া হলো। তিনি সেই সুখরাম ত্রিপাঠীর সঙ্গে, তিনিও ছিলেন অত্যন্ত পণ্ডিত, সংস্কৃতে বিচার শুরু করলেন। তিনি প্রশ্ন করছেন, তিনি পূর্বপক্ষ অবলম্বন করে প্রশ্ন করছেন, আর অভেদানন্দ মহারাজ উত্তর পক্ষ অর্থাৎ অদ্বৈত বেদান্তের দৃষ্টি দিয়ে তার সমস্ত প্রশ্ন খণ্ডন করে দিচ্ছেন। আর দেখছেন স্বামীজি বসে আছেন, মুখ জল করছে আনন্দে। তারপরে উনি হার স্বীকার করলেন। স্বামীজি বললেন, দেখ আমি তো জানি যে বিচার সভায় তোকে কেউ হারাতে পারবে না, এই জন্যে তোকেই আমি বলতে দিলাম, বুঝতে পারলি? তখন অভেদানন্দ মহারাজ বুঝতে পারলেন কেন স্বামীজি আসতেই তাকে সেই সূর্যরাম ত্রিপাঠীর সঙ্গে বিচারে বসিয়ে দিয়েছিলেন। অভেদানন্দ মহারাজ স্বামীজির সঙ্গেও অনেক বিচার করতেন, তর্ক করতে করতে এমনও একদিন গেছে, রাত্রি হয়ে যাচ্ছে। স্বামীজি বললেন, দেখ আজকে এখানেই শেষ করে দিচ্ছি। স্বামীজি হয়তো আর প্রশ্নের উত্তর দিতে পারতেন না, বললেন আবার কাল করব, বলে কাল তর্ক শুরু করতেন। এইভাবে অভেদানন্দ মহারাজকে এই তর্কে কেউ পরাস্ত করতে পারত না। তার এমনই ছিল তার গুরুদেবের আশীর্বাদ, এমনই ছিল তার শাস্ত্রে ব্যুৎপত্তি, কেউ কোনোদিন পারিনি। এখানেও কি তাকে প্রফেসর জেমস পারেনি। অভেদানন্দ মহারাজ তাকে এমনভাবে যুক্তি দিয়ে কেটে দিয়েছিলেন, তিনি আর কোনোদিন অদ্বৈত বেদান্তের ওপরে আর কোনোদিন বিরূপ যুক্তি দেখাননি। এই রকম সেখানে উপস্থিত ছিলেন ডক্টর জেমস বলছেন যে আজকে এখানে এমন একটা আলোচনা হতো, এখানে যদি একজন স্টেনোগ্রাফার থাকতো তাহলে এই আলোচনার বিষয় সে লিপিবদ্ধ করে নিত। পরে বিশ্ববাসী জানতো
যে এখানে কত মূল্যবান মূল্যবান যুক্তি তর্ক হয়েছিল। এই যুক্তি তর্ক আজকে আমরা এই কজন ছাড়া আর কেউ জানতে পারল না। এইভাবে তিনি সেদিন বলেছিলেন। তা সেই বিচার সভা শেষ হবার পর এই প্রফেসর ল্যান্ডম্যান, যিনি সংস্কৃত ভাষায় কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তিনি তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। অভেদানন্দ মহারাজ এখানেও আমন্ত্রণ গ্রহণ করলেন। ঠিক হলো একদিন তার বাড়িতে যাবেন। গিয়েছিলেন। গিয়ে তিনি তার বাড়িতে দেখেছিলেন তার লাইব্রেরিতে অনেক মূল্যবান মূল্যবান বই আছে। তার মধ্যে তার শঙ্করাচার্যের যে রচনাবলী ছিল সেইটা ছিল। তাছাড়া বেদ, কাব্য, ভারতীয় দর্শন এর অনেক কিছু বই ছিল। তিনি শঙ্কর ভাষ্য দেখিয়ে অভেদানন্দ মহারাজকে বলছেন যে আপনি এইসব বোঝেন? অভেদানন্দ মহারাজ ঘাড় নাড়লেন, হ্যাঁ আমি এসব বুঝি। বলছেন আমি তো কিছুই বুঝতে পারি না, বুঝলেন, এসব জিনিস আমার মাথায় ঢোকে না। অভেদানন্দ মহারাজ তখন বলেছিলেন যে আপনার একজন গুরু চাই, যে আপনার বুদ্ধির যে দরজা সেই দরজাটা খুলে দেবে। তা উনি বলেছিলেন আপনি মহাভাগ্যবান, আপনি ওই রকম মহাপুরুষের সঙ্গ পেয়েছিলেন যে জন্যে আপনার আজকে এই রকম বুদ্ধি, এই রকম যুক্তি, এই রকম আপনার ধারণা। তো কথায় কথায় অভেদানন্দ মহারাজ একটা শ্লোক আবৃত্তি করেছিলেন। শ্লোকটা হচ্ছে অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যম স্বল্পশ্চ কালো বহুবশ্চ বিঘ্নঃ যৎসারভূতং তদুপাসিতব্যং হংসো যথা ক্ষীরমিম্বো মিশ্রম। এই শ্লোকটা বলেছিলেন প্রফেসরকে। প্রফেসর বললেন ল্যান্ডম্যান যে এর মানেটা কি? অভেদানন্দ মহারাজ বললেন যে এক শ্রেণীর হাঁস আছে, সেই হাঁসের মুখে অ্যাসিড আছে। তারা দুধটা পান করে ওই দুধটা অ্যাসিডের যেই সঙ্গে মেশে সঙ্গে সঙ্গে দুধটা দুভাগ হয়ে যায়, একটা জল ভাগ আলাদা হয়ে যায় আর দুধের যে সারাংশ ছানা রূপে সেটা আলাদা হয়ে যায়। জলটা হাঁস মুখের বাইরে দিয়ে বার করে দেয় আর ছানাটা গ্রহণ করে। তা এই কথাটা শুনে ওনার খুব ভালো লেগে গেছিল। তা উনি ব্যাখ্যাটা শুনে এত ভালো লেগে গেছিল, উনি একটা এরপরে প্রবন্ধ লিখেছিলেন ছোট, সেটার নাম দিয়েছিলেন দি মিল্ক ড্রিঙ্কিং হাংসাস অফ সংস্কৃত পোয়েট্রি। তিনি এই রকম লিখেছিলেন যে হংস সেই যেটা শুনলেন এইটা তিনি প্রবন্ধ লিখে, ইংরেজিতে প্রবন্ধ লিখে আমেরিকাবাসীকে জানিয়েছিলেন। তার খুব ভালো লেগেছিল। তো তা তিনি যে এই কথাটা অভেদানন্দ মহারাজ বলেছেন, তিনি মনে করেছিলেন এটা সায়নের ভাষ্যকর সায়নের মত অনুসারে অভেদানন্দ মহারাজ বলেছিলেন। যাই হোক, সেই দিন থেকে প্রফেসরের সঙ্গে অভেদানন্দ মহারাজের
ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পরে যখন উনি নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি স্থায়ীভাবে স্থাপন করেছিলেন, এই প্রফেসর ল্যান্ডম্যান ওখানকার একজন মেম্বার হয়েছিলেন। এইভাবে তখন অভেদানন্দ মহারাজ বোস্টনে কিছুদিন ছিল। তিনি বোস্টন আর কেমব্রিজের যেসব উল্লেখযোগ্য স্থান আছে সেই সব স্থান তিনি দর্শন করেছিলেন। কেন, সেই সময় তো তার অত কাজের চাপ ছিল না, সেই জন্যে তিনি ওইসব জায়গাগুলো দেখে নিয়েছিলেন। অবেশানন্দ মহারাজ এই সময় তিনি বোস্টনের দ্বিতীয় ইউনিটারিয়ান চার্চের বিশপ রেভারেন্ড ভ্যান নেসের সঙ্গে দেখা হয়েছিল। এই দেখুন, যত তিনি যাচ্ছেন চার্চের রেভারেন্টের সঙ্গে তার আলাপ হয়ে যাচ্ছে। এর আগেও দেখবেন বলেছি অনেক রেভারেন্ট ধর্মযাজকদের সঙ্গে তার আলাপ হয়েছিল। তিনি আলাপ হয়ে তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশতেন। কেন, তখনকার দিনে আমেরিকার এমন সমাজ ব্যবস্থা ছিল যে ওই চার্চের ধর্মযাজকেরা যদি তাদের চার্চের ভক্তদের যদি না বলে দেয় একবার যে তোমরা বেদান্তের ভাষণ শুনতে যাবে না, তাহলে কেউ বেদান্তের ভাষণ শুনবে না। ওই জন্যে অভেদানন্দ মহারাজ চার্চের যত ধর্মযাজক তাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করতেন, যাতে তারা তাদের চার্চের যারা মেম্বারদের তারা বেদান্তর যে লেকচার যেতে নিষেধ না করে। এইভাবে অভেদানন্দ মহারাজ প্রত্যেক রেভারেন্টের সঙ্গে মিশতেন এবং তাদের সঙ্গে আলোচনা করতেন। এর কয়েকদিন পরে প্রথম পিউরিটান চার্চ দর্শন করেন। এই পিউরিটান চার্চের যেখানে চার্চের সংলগ্ন যেসব ডাইনি বলে তখনকার দিনে ওদেশেও ছিল, আমাদের দেশে যেমন আছে ওদের দেশেও ছিল, ওই ডাইনিদের যেসব ঘরে আবদ্ধ করে রাখা হতো, তারপর ওই ডাইনিদের যেখানে পুড়িয়ে মারত, সেই সব জায়গা তিনি দেখেছিলেন। আমাদের দেশেও যেমন অনেক কিছু কুসংস্কার ছিল, ওদের দেশেও কিন্তু এই রকম অনেক কুসংস্কার ছিল। তিনি ওই সব জায়গাগুলো দর্শন করেন। এইভাবে তিনি ওই সব ডাইনিদের যেসব আটকানোর জায়গা সব দেখে নিয়েছিলেন। এইখানে একদিন বোস্টনে বিবেকানন্দের অনুগামিনী মিস ফার্মারের সঙ্গে তার দেখা হয়েছিল। মিস ফার্মার ছিলেন, তিনি মানসালভার স্কুল অফ কম্পারেটিভ রিলিজিয়ানের প্রতিষ্ঠাত্রী ছিলেন। তিনি বাস করতেন গ্রিন একারে, যেখানে স্বামীজি অনেক বক্তৃতা দিয়েছিলেন, অনেক দিন বাস করেছিলেন। এইখানে বোস্টনে থাকাকালীন অভেদানন্দ মহারাজ মাঝে মাঝে নিউ ইয়র্ক যেতেন। তার নিউ ইয়র্কে যে আমন্ত্রণ আসত সেই সব আমন্ত্রণের জন্যে তিনি যেতেন। একবার নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেখানে মিস্টার হুইলার তাকে আমন্ত্রণ করেছিলেন তার কন্যার বিবাহের জন্যে। তিনি ভারতীয় ভাবধারায় বিবাহের আদর্শ সম্বন্ধে একটা
ছোট লেকচার দিয়ে এসে ফিরে চলে এসেছিলেন আবার এই বোস্টনে। তিনি মন্টক্লেয়ারে থাকাকালীন একদিন রবিবারে চার্চে অনেক উপাসনা হয়, ওদের সপ্তাহে একদিনই ওরা চার্চে যায় এবং সকালবেলা উপাসনা করে। সেখানে একটা চার্চে, মন্টক্লেয়ারে ইউনিটি চার্চ, সেখানে অভেদানন্দ মহারাজকে তারা আমন্ত্রণ করেছিল। সকালে যে লেকচার হয় সেই লেকচারে তাকে পৌরোহিত্য করতে হবে। তিনি রাজি হয়ে গেছিলেন। প্রথমে তাদের যে রেভারেন্ড ছিল সেই রেভারেন্ড তাকে সব চার্চের যারা মেম্বার তাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন এবং বলেছিলেন আজকে যে সানডেতে উপাসনা হবে এই উপাসনা ইনি পরিচালনা করবেন। অভেদানন্দ মহারাজ সেদিন প্রথমে একটা বাইবেল থেকে একটা অংশ পাঠ করেছিলেন। তারপর তিনি ট্রু বেসিস অফ মরালিটি সম্বন্ধে তিনি একটা ছোট বক্তৃতা দিয়েছিলেন। তারপর একটা স্তোত্র পাঠ করে আশীর্বাদ দিয়ে উপাসনা শেষ করেছিলেন। তিনি কিন্তু সমস্ত কাজ করেছেন। দেখুন, তখনকার দিনে খ্রিস্টান মিশনারিদের দেশে, আর উনি ছিলেন কালা আদমি, ওরা বলতো না নিগার, ব্লাডি নিগার, এইভাবে আমাদের দেশের লোকেদের ওরা সম্বোধন করত। সেই রকম দেশে উনি চার্চে গিয়ে রবিবারে যে উপাসনা হয় সেই উপাসনায় তিনি পৌরোহিত্য করেছিলেন এবং পৌরোহিত্যের পর প্রত্যেকে তার সঙ্গে মিলিত হবার জন্যে এসেছিলেন। তিনি প্রত্যেকের সঙ্গে কম বেশি মিলিত হয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের তিনি উত্তর দিয়েছিলেন। এইভাবে তার আমেরিকায় আস্তে আস্তে খ্যাতি বাড়ছিল। 1 জুলাই 1898 খ্রিস্টাব্দ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হার্শেল পার্কার অভেদানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তাদের একটা ক্লাব ছিল, এপেলসিয়ান মাউন্টেন ক্লাব নাম ছিল। সেই মাউন্টেন ক্লাবে তাদের সেদিন সভা ছিল, সেই সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। অভেদানন্দ মহারাজ গ্রহণ করেছিলেন সেই আমন্ত্রণ। দেখুন, পর্বত আরোহণের যে ক্লাব, মাউন্টেনিং ক্লাবে তাকে আমন্ত্রণ করেছেন, তিনি সেই আমন্ত্রণ পর্যন্ত গ্রহণ করেছিলেন। তা পার্কারের সঙ্গে সেখানে গিয়েছিল। সেখানে একটা বিরাট একটা সার্কাসের মতো তাঁবু খাটানো হয়েছিল। সেই তাঁবুর মধ্যে তাদের সেই সম্মেলন হয়েছিল। অভেদানন্দ মহারাজ গিয়েছিল এবং মিস্টার পার্কার, প্রফেসর পার্কার সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। অভেদানন্দ মহারাজ সেই ক্লাবে গিয়ে এত ভালো লেগে গেছিল, তিনি সেই দিন সেই ক্লাবের সভ্য হয়েছিলেন। কেন? অভেদানন্দ মহারাজের বরাবরই পাহাড়ে ওঠা, পর্বত আরোহণ খুব ভালো লাগতো। কেন আপনারা জানেন, তিনি ভারতে তখনকার দিনে হিমালয় পরিভ্রমণ করে সেই কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী খালি পায়ে পরিভ্রমণ করেছিলেন। করে তার
অত্যন্ত ভালো লেগেছিল। পরবর্তীকালে তিনি তিব্বতের ভ্রমণ করেছিলেন, লাদাখ গেছিলেন। তিনি পাহাড় অত্যন্ত ভালোবাসতেন। তিনি সেই ক্লাবের মেম্বার হয়ে গেলেন। এত ভালো লেগে গেছিল। সবার কাজ শেষ হয়ে গিয়ে যাবার পর মিসেস হুইলারের বাড়িতে আবার ফিরে চলে এসেছিলেন। সেদিন হুইলারের বাড়িতে স্বামী বিবেকানন্দের ভক্ত এমা থার্সবি উপস্থিত ছিলেন। এমা থার্সবি সেদিন অভেদানন্দ মহারাজের সঙ্গে স্বামীজির বিষয় আর স্বামীজির গানের ওপর যে কতখানি জ্ঞান ছিল সেই বিষয় তিনি আলোচনা করেছিলেন। তারপরে তিনি সেখান থেকে মাউন্ট ক্লেয়ারে ওই মিসেস হুইলারের বাড়ি থেকে তিনি আরও অন্যান্য জায়গায় বক্তৃতা দিতে গেছিলেন। এইভাবে বিভিন্ন জায়গায় তিনি লেকচার দিতে যেতেন। একদিন মিসেস হুইলার তাকে টমাস এডিসনের সঙ্গে দেখা করার জন্যে অরেঞ্জ শহরে টমাস এডিসনের ল্যাবরেটরি ছিল, যিনি গ্রামাফোন বার করেছিলেন, ট্রামের যে ট্রাম দেখি তার যে মোটর বার করেছিলেন, তারপরে ইলেকট্রিকের হিটার বার করেছিলেন, নানা জিনিস বার করেছিলেন। তিনি কানে শুনতে পেতেন না। তিনি আবার নিজেই গবেষণা করে এমন একটা যন্ত্র বার করেছিলেন যে সেই যন্ত্রের সাহায্যে তিনি আবার কানে শুনতে পেতেন। সেই যন্ত্র যদি তিনি কানে দিতেন তাহলে লোকের কথাবার্তা শুনতে পেতেন। তিনি নিজেই নিজের জন্যে ওইটা আবিষ্কার করেছিলেন। তিনি বহু জিনিস আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারের যদি কোনো জায়গায় আটকে যেত, তিনি ভারতীয় যোগীদের মতো ধ্যান করতে বসতেন সেই বিষয়ের ওপর। তিনি এত গভীরভাবে ধ্যানস্থ হয়ে থাকতেন যে বাড়ির লোকজনকে বলা ছিল তাকে এসে যেন বিরক্ত না করে। তারা কি করত, তার খাবার দাবার, সকালের প্রাতরাশ বলুন, তারপরে দুপুরের খাবার বলুন, রাত্রিরের খাবার সব ওইভাবে দিয়ে যেত নির্দিষ্ট জায়গায়। অনেক সময় দেখা যেত তিনি ওইসব খাবার খায়নি, খাবার পড়ে আছে, প্রাতরাশ সরিয়ে সেই জায়গায় দ্বীপ্রাহারিক আহার দিয়ে যেত, সেটাও পড়ে থাকতো। আবার রাত্রিরের যখন আহার সেটাও দিয়ে চলে যেত। এইভাবে উনি ধ্যানস্থ হয়ে থাকতেন, পুরো দিন হয়তো ধ্যানস্থ হয়ে থাকতেন। ধ্যানস্থ হয়ে তখন তার যদি সেই যার আবিষ্কারের কোনো বিষয়, যে বিষয়ে তিনি আটকে গিয়েছিলেন, সেই বিষয় যদি আলোকিত হয়ে যেত, আলোকপাত করত, তিনি তখন আবার ধ্যান ভঙ্গ করে আবার খাদ্য গ্রহণ করতেন এবং ল্যাবরেটরিতে যে আলোকপাত উনি অনুভব করেছিলেন সেই অনুভব অনুসারে কাজ শুরু করতেন এবং কাজ তিনি সাফল্য লাভ করতেন কাজে। তার এই রকম সাধু সন্ন্যাসীদের মতো তার আচার আচরণ ছিল। তিনি মহারাজের সঙ্গে আলোচনা করলেন, তিনি যেসব জিনিস বার করেছেন সেই সব জিনিস সম্বন্ধে তাকে বুঝিয়েছিলেন। খানিকক্ষণ বাস করার পর মহারাজ সেখান থেকে ফিরে চলে এলেন। এবারে তিনি মাউন্ট ক্লেয়ার থেকে এবার আবার চলে এলেন বাফেলো শহরে। সেখানে
ওয়াটকিন্স গ্লেন বলে এক জায়গা ছিল, সেখানে তিনি গেলেন। সেখানে নৌকো করে সেখানে একটা বিরাট হ্রদ ছিল। সেই হ্রদে লোকে নৌকো করে বাইচ খেলতো। অভেদানন্দ মহারাজ ওই রকম সেই ছোট নৌকো করে বাইচ পর্যন্ত খেলেছিলেন। লোকেরা দেখে অবাক হয়ে গেছিলেন যে তিনি কিভাবে বাইচ খেললেন। তিনি তো কোনোদিন বাইচ খেলেননি। তিনি সাঁতারে অত্যন্ত দক্ষ ছিল, তিনি নিজেই বলেছিলেন, কিন্তু তিনি বাইচ কিন্তু কোনোদিন খেলেছেন বলে তিনি উল্লেখ করেননি। কিন্তু তিনি একদম যেভাবে বাইচ খেলে সেইভাবে তিনি নৌকো চালিয়ে বাইচ খেলেছিলেন। সেখান থেকে বনভোজন করে তিনি নায়াগ্রা জলপ্রপাত দেখতে গেলেন। এই নায়াগ্রা নদীর যে জলপ্রপাত, এই জলপ্রপাত দুটো ভাগ হয়ে গেছিল। একটা ভাগ আমেরিকার দিকে পড়েছে, আর একটা ভাগ কানাডার দিকে পড়েছে। আমেরিকার দিকে যে ভাগটা পড়েছে সেটা অল্প পরিসর, কিন্তু জলটা নিচে যেখানে পড়ছে সেই জায়গাটা অত্যন্ত গভীর। আর কানাডার দিকে যেটা পড়েছে, কানাডার সীমানায়, সেই দিকে জলপ্রপাতটা বিশাল, অর্ধচন্দ্রকার। অর্ধচন্দ্র যেমন, সেই এত বিশাল সেই জলপ্রপাত দেখতে তিনি গেলেন। সেই নদীতে দ্য মেইড অব দ্য মিস্ট বলে একটা জাহাজ ছিল। সেই জাহাজে করে জলপ্রপাতে অনেক আগে পর্যন্ত ঘুরিয়ে ওরা একটা জায়গায় নিয়ে যায়, গুহায় নিয়ে যায়। সেই গুহাটার মধ্যে থেকে দাঁড়ালে জলপ্রপাতটাকে সম্পূর্ণভাবে দেখা যায়। সেই জলপ্রপাতের গুহাটার নাম ছিল কেভ অফ উইন্ডস। সেই গুহায় তিনি গেলেন। সেই গুহায় যাবার আগে জুতো, জামা, প্লাস্টিকের জুতো, রবারের জুতো, প্লাস্টিকের জামা সব পরে নিতে হয়। কেন? না হলে জলপ্রপাত থেকে এত জল আসে, সমস্ত জামা জুতো ভিজিয়ে দেবে। তিনি ওই রকম পোশাক পরলেন, পরে সেই কেভে উঠছেন। আর কেভে ওঠার রাস্তা অত্যন্ত পিচ্ছিল আর পার্বত্য রাস্তা, ওঠা খুব কঠিন। তিনি উঠলেন আস্তে আস্তে, কিন্তু ওই কেভে যে ঢুকলেন, ঢুকেই সেখানে এমন ঘূর্ণি বাতাস চলে, বেশিরভাগ লোক অনেকে পড়ে যায়। অভেদানন্দ মহারাজও ওই ঘূর্ণি বাতাসের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু তিনি অতি কষ্টে আবার নিজেকে বাঁচিয়ে খাড়া হয়ে গেছিলেন। তিনি সেখান থেকে ওই যে নায়াগ্রা জলপ্রপাত দর্শন করেছিলেন। আর নায়াগ্রা জলপ্রপাত থেকে যে জলকণা আসছে, সেখানে রোদ পড়ে রামধনুর মতো সৃষ্টি হচ্ছে, অদ্ভুত সৃষ্টি হচ্ছে, তিনি দেখেছিলেন। দেখে মুগ্ধ হয়ে গেছিলেন তিনি। নায়াগ্রা জলপ্রপাত আর এত ভালো লেগে গেছিল, তিনি পরেও আবার নায়াগ্রা জলপ্রপাত দর্শন করেছিলেন। আজকে এইভাবে মহারাজের নায়াগ্রা জলপ্রপাতের ঘটনা আমরা শুনলাম। আবার যদি প্রভুর ইচ্ছে হয়, আবার এখান থেকে আমরা এর পরের দিন আস্বাদন করব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।